আচ্ছা, আজকে আমাদের টপিক হলো ভারতে আয় বন্টনে বৈষম্য। এটার সংজ্ঞাটা কী হবে? যে পদ্ধতির মাধ্যমে অর্থনীতিতে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যক্তি বা পরিবারের মধ্যে আয়ের বন্টন, অর্থাৎ উচ্চ আয় সম্পন্ন ব্যক্তি বা পরিবার এবং নিম্ন আয় সম্পন্ন ব্যক্তি বা পরিবারের আয়ের পার্থক্য পরিমাপ করা হয়, তাকে আয় বৈষম্য বলে। ভারতীয় অর্থনীতির একটি প্রধান সমস্যা হলো কি, এই যে আয় বন্টনে বৈষম্য। পঞ্চবার্ষিকী পরিকল্পনার শুরু থেকে এটা উদ্দেশ্য ছিল যে এই আয় বন্টনে বৈষম্য কমানো হবে, কিন্তু এখনও সেটা সেরমভাবে কার্যকরী হয়নি। আচ্ছা, স্ট্যাটিস্টিক্সের দিকে এসো। বর্তমানে ভারতে গ্রাম ও শহরের আয় বৈষম্যের প্রকৃতি পাওয়া যায়। শহরাঞ্চলে ও গ্রামাঞ্চলে জনসাধারণের মাসিক মাথাপিছু ব্যয়ের প্রকৃতি থেকে, তার মানে কে কত খরচ করছে তার উপর ডিপেন্ড করছে যে তাদের আয় বৈষম্যটা। আমরা যদি স্ট্যাটিস্টিক্সটা দেখি 2011-12 সালে দেখব শহরের লোকের ব্যয় গ্রামের লোকের প্রায় দ্বিগুণ। মানে 2011-12-তে শহরের লোকের ব্যয় যেখানে ছিল প্রায় 2400, সেখানে গ্রামের লোকের ছিল 1300 টাকা প্রায়। পারফেক্ট ফিগারটা হচ্ছে শহরের লোকের ছিল 2399 টাকা 24 পয়সা, আর গ্রামের লোকের ছিল 1278 টাকা 94 পয়সা। এখানে তোমরা ওটাকে প্রায় 2400 আর এটাকে প্রায় 1300 বলে দেবে। আচ্ছা, ভারত সরকারের হিসাব অনুসারে 2015 সালে 21.9%, মানে প্রায় 1/5 জনসাধারণ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। আচ্ছা, এইবার আমরা দেখব ভারতে আয় বন্টনে এই যে বৈষম্য, তার কারণগুলো কী কী। তো 1, 2, 3 করে আমি বলে যাচ্ছি, তোমরা লিখে যাও। প্রথম হচ্ছে সম্পত্তির ব্যক্তিগত মালিকানা। সম্পত্তির ব্যক্তিগত মালিকানা ভিত্তিতে ভারতের জনসাধারণকে 2 ভাগে ভাগ করা হচ্ছে। এক শ্রেণী যারা গ্রামাঞ্চলে জমি পুকুর বাড়ি আছে, আরেক শ্রেণী হচ্ছে যারা শহরের মধ্যে কলকারখানা জমির মালিকেরা, আর বাকিরা হচ্ছে কি না সাধারণ খেটে খাওয়া মানুষ। তাহলে প্রথম শ্রেণীর ব্যক্তিদের হাতে আয়ের মূল উৎস যাচ্ছে, আর দ্বিতীয় শ্রেণীর ব্যক্তিরা হচ্ছে শ্রম শক্তি। ফলে স্বাভাবিকভাবেই প্রথম শ্রেণীর হাতে বিপুল সম্পদ জমা হচ্ছে, আর দ্বিতীয় শ্রেণীর হাতে খুব সামান্য অর্থ আয় হিসেবে আসছে। দ্বিতীয়ত হচ্ছে উত্তরাধিকারী আইন। জন্মসূত্রে যে ব্যক্তি সম্পত্তির অধিকারী, সমাজের অন্যান্য ব্যক্তিদের সঙ্গে তাদের স্বাভাবিকভাবেই একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে। তৃতীয়ত হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা। ভারতের বেসরকারি বা সরকারি যে কোনো নামী শিক্ষা প্রতিষ্ঠান গ্রামীণ জীবনের সুযোগ সুবিধা থেকে শহরে বেশি পাওয়া যায়। সরকারি তথা সংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সঙ্গে কৃষি ও অন্যান্য অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের মধ্যে পার্থক্য, এসব কারণে প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এবার আছে সরকারি আইন। ভারতে আয় বন্টনের বৈষম্যের জন্য অনেক সময় সরকারি আইনকেও দায়ী করা হচ্ছে, যেমন শিল্পনীতি, লাইসেন্স নীতি, বহুজাতিক সংস্থার সঙ্গে সহযোগিতার চুক্তি স্থাপনে বেশিরভাগ সময় সরকার বৃহৎ শিল্পপতিদের অনুকূলে রায় গ্রহণ করেছে। এরপর আছে প্রতিক্রিয়াশীল কর কাঠামো। প্রতিক্রিয়াশীল কর কাঠামোর ফলে কি হচ্ছে, ধনী ব্যক্তিদের হাতে বেশি কালো টাকার পাহাড় জমছে, কারণ তারা কর ফাঁকি দিচ্ছে। আবার ভারতীয় কৃষিক্ষেত্র করের আওতার বাইরে বলে গ্রামে ধনী চাষিরা আরও ধনী হয়ে যাচ্ছে এবং গ্রামে আয় বন্টনের বৈষম্য তীব্র হচ্ছে। বেকারত্ব ও অর্ধ বেকারত্ব। ভারতে আয় বন্টনের ভারতে কর্মসংস্থানের সুযোগ একেই কম, তার উপর শিল্প ও বাণিজ্যের বিকাশ সেরম না ঘটায় দেশের বেশিরভাগ জনসাধারণ দারিদ্র্য ও হতাশার দুষ্টচক্রের মধ্যে পাক খাচ্ছে। এরপর আছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি মানে দাম ক্রমাগত বেড়ে যাওয়া। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় থেকে মুদ্রাস্ফীতির জন্য শ্রমজীবী ও গরিব মানুষরা দিনের পর দিন আরও গরিব হচ্ছে, আর ধনী চাষি বা শিল্পপতি এদের আয় আরও বেড়ে যাচ্ছে। নেক্সট, নাম্বার 8, উন্নয়নের কৌশল। ভারতে শিল্প বলো বা সবুজ বিপ্লব, যেটা নয়া কৃষি নীতি, সবগুলোই হচ্ছে মূলধন প্রগার। এর ফলে কি
ধনী চাষি বা ধনী শিল্পপতি এরা এই সব সুযোগ সুবিধা নিতে পারছে, এরা আরও ধনী হয়ে উঠছে এবং প্রান্তিক চাষি বা ছোট ব্যবসায়ী আরও গরিব হয়ে যাচ্ছে। তারপর আসছে পারিবারিক ও রাজনৈতিক প্রভাব। রাজনৈতিক প্রভাব তো তোমরা বুঝতেই পারছো, ছেড়ে দাও, এখানে শুধু পারিবারিক প্রভাবটাই লেখো। সমান দক্ষতা সম্পন্ন হওয়া সত্ত্বেও একজন পারিবারিক প্রভাবে প্রতিপত্তি অপর ব্যক্তির থেকে বেশি থাকার জন্য বাস্তব জীবনে চাকরি বা ব্যবসা ক্ষেত্রে অনেক সুবিধা উপভোগ করে। তারপরে আসছে আঞ্চলিক বৈষম্য। বিভিন্ন রাজ্যের মধ্যে তো বটেই, এমনকি রাজ্যের মধ্যেও বিভিন্ন অঞ্চলে উন্নয়নের হারে বৈষম্য থাকার জন্য আয় বন্টনে বৈষম্য হচ্ছে। যেমন নতুন শিল্পগুলি স্বভাবতই যে জায়গাটা উন্নত সেই জায়গায় কেন্দ্রীভূত হওয়ার একটা প্রবণতা দেখা যায়। জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধিও আমরা যদি দেখি তাহলে আর্থিক দিক থেকে সচ্ছল বা উচ্চশিক্ষায় শিক্ষিত পরিবারের জনসংখ্যা কম হারে বাড়ে, আর দরিদ্র পরিবারে জনসংখ্যা বেশি হয়, কারণ তাদের মনে হয় যত হাত বেশি তত আয় বেশি, কিন্তু তারা এটা ভেবে দেখে না যে তত মুখও বেশি হয়। যাই হোক, এই জন্য ধনী পরিবার থেকে দরিদ্র পরিবারে আয় বন্টনের বৈষম্য বেড়ে উঠেছে। আচ্ছা, এবার তোমার প্রশ্ন আসতে পারে যে তুমি কি কি ব্যবস্থা সুপারিশ করো আয় বন্টন বৈষম্য হ্রাসের জন্য। স্বাধীনতার পর থেকে ভারত সরকার কল্যাণমূলক রাষ্ট্রের সরকার হিসেবে আয় বন্টন কমাবার জন্য অনেক কিছু ব্যবস্থা গ্রহণ করেছেন, কিন্তু এই সব সুযোগ সুবিধা কোনো না কোনো কায়দা করে নতুন ধনী ব্যক্তিরাই আবির্ভাব ঘটেছে এবং তারা আরও সমৃদ্ধ হয়ে উঠেছে। আর ভর্তুকি যত পেয়েছে তত সুযোগ সুবিধা, সরকারি আর্থিক নীতির আশীর্বাদ সমস্তই ধনী ব্যক্তিরাই পেয়েছে। গ্রামাঞ্চলে গরিবের কিন্তু কোনো উন্নতি ঘটেনি। গ্রামাঞ্চলে কৃষি উন্নয়নের পরিকল্পনাগুলি পর্যন্ত দরিদ্র ও ভূমিহীন মজুরদের বিশেষ কোনো উপকারে আসেনি। পরিকল্পনার সমস্ত সুবিধা উপভোগ করেছে ধনী ও বড় চাষিরা। কৃষিতে যে ভর্তুকি আসে বা সহায়ক মূল্য ব্যবস্থা যে বাধা আছে, সহায়ক মূল্য মানে সর্বনিম্ন একটা দাম বেঁধে দেওয়া, যে দামে আর কি শস্য, যে দামের কমে শস্য কিনতে পারে না ক্রেতারা। যাই হোক, এসব যে চালু আছে তার দ্বারা কিন্তু বড় চাষিরাই উপকৃত হয়েছে। তাহলে বৈষম্য হ্রাসের জন্য তুমি কয়েকটা সাজেশন দিতে পারো। সেটা হচ্ছে, অর্থনৈতিক উন্নয়নের সুফল সকলের কাছে পৌঁছতে হবে। দরিদ্র জনসাধারণ জীবনযাপনের মান উন্নয়নের জন্য অর্থনৈতিক উন্নয়নের সুফল দরিদ্র অবহেলিত জনসাধারণের কাছে পৌঁছতে হবে, যার জন্য প্রাথমিক শিক্ষা, জনস্বাস্থ্য, পুষ্টির ব্যবস্থা, গ্রামাঞ্চলে রাস্তাঘাট, যোগাযোগ ইত্যাদি সম্প্রসারণ দ্রুত প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে মূল্যস্তরের স্থিতিশীলতা বজায়। এই স্থিতিশীলতা বজায় না থাকলে অসাধু ব্যবসায়ীরা মূল্যস্তর বৃদ্ধির সুযোগ নিয়ে দরিদ্র জনসাধারণকে শোষণ করে নিজেদের মুনাফা বৃদ্ধি করবে। তৃতীয় হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সুবিধা। আয় বন্টন বৈষম্যে দূরের জন্য জরুরি ব্যবস্থা হিসেবে সরকারকে ব্যাপক নির্মাণ কার্য চালিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এছাড়া ক্ষুদ্র ও কুটির শিল্প, যেগুলি কর্মসংস্থানের একটা ভালো উৎস, সেগুলো দ্রুত সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। সরকারি নীতি, সরকারের আর্থিক ও রাজস্ব নীতি এমনভাবে পরিচালিত করতে হবে যাতে দেশের মুষ্টিমেয় ব্যক্তির হাতে সম্পদ কেন্দ্রীভূত না হয়। এই উদ্দেশ্যে সমাজে ধনী ব্যক্তিদের উপর অধিক হারে কর ধার্য করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে তারা যেন কর ফাঁকি না দিতে পারে, আর সেই সমস্ত আদায়কৃত অর্থ সমাজের দরিদ্র জনসাধারণের ভোগজনিত ব্যয় যাতে বৃদ্ধি পায় তার জন্য ব্যবস্থা করতে হবে। নেক্সট হচ্ছে ন্যূনতম মজুরি আইন প্রয়োগ। গ্রামাঞ্চলে ক্ষেত মজুররা বা গরিব চাষিরা ঋণের ফাঁদ থেকে যাতে বেরোতে পারে তার ব্যবস্থা করতে হবে, আর এই আইন প্রয়োগ করে যাতে সর্বত্র প্রয়োগ হয় তা দেখতে হবে। অসংগঠিত ক্ষেত্রে অনেক সময় আইনের ফাঁক দিয়ে মালিকরা বেরিয়ে যায় এবং শ্রমিকদের নির্ধারিত ন্যূনতম মজুরি দেয় না। সেই দিকে সরকারকে যথেষ্ট সজাগ হতে হবে।
আচ্ছা, আজকে এখন আমরা দেখব ভারতে আয় বৈষম্য দূরীকরণে সরকার কী কী ব্যবস্থা নিয়েছে। প্রথম হচ্ছে ভূমি সংস্কারের মাধ্যমে উদ্বৃত্ত জমি পুনর্বন্টন। ভারত সরকার ভূমি বা আয় বন্টন বৈষম্য কমানোর জন্য কয়েকটা ব্যবস্থা গ্রহণ করেছিল। না, জমিদারি প্রথা বিলোপ সংক্রান্ত আইন। এটা কি জমির মালিকানা উচ্চ সীমা বেঁধে দিয়েছিল, জমিদারের হাতে কত জমি থাকতে পারবে, এবং উদ্বৃত্ত জমি নিয়ে সে ভূমিহীন কৃষকদের মধ্যে বন্টনের ব্যবস্থা করে, এবং এতে বর্গাদারদের স্বার্থও বজায় থাকে। নেক্সট হচ্ছে সরকারি ক্ষেত্রের প্রসার। এই নীতি অনুসারে স্বাধীনতার পর থেকে সরকারি উদ্যোগে বহু শিল্প স্থাপন হয়, কয়লা খনিগুলো জাতীয়করণ করে ব্যক্তিগত মালিকানা খর্ব করা হয়, বৃহৎ বাণিজ্যিক ব্যাংকগুলি জাতীয়করণ করা হয়। এই সমস্তর ফলে বেসরকারি মালিকানা আধিপত্য কমতে থাকে। কিন্তু 1991 সালে নতুন অর্থনৈতিক নীতিতে আবার সরকারি ক্ষেত্রে প্রাধান্য কমিয়ে বেসরকারি ক্ষেত্রের উপর গুরুত্ব আরোপ করা হয়। এরপরে আছে একচেটিয়া কেন্দ্রিকতা রোধ। এখানে আমরা একটা দেখি MRTP অ্যাক্ট। আচ্ছা, MRTP অ্যাক্টের ফুল ফর্ম তোমাদের পরে বলে দিচ্ছি, আরও কয়েকটা ফুল ফর্ম পরে বলে দেবো। আচ্ছা, একচেটিয়া কেন্দ্রিকতা রোধ। ভারতে আর্থসামাজিক কাঠামোয় একচেটিয়া মূলধনের ক্রমাগত বৃদ্ধি ও অর্থনৈতিক ক্ষমতায় কেন্দ্রিকতা রোধ করার জন্য ভারত সরকার 1969-এ এই MRTP অ্যাক্ট পাশ করেন। এই আইন একচেটিয়া কেন্দ্রিকতা রোধ করে আয় বন্টনে বৈষম্য কমাবে বলে ঘোষণা করা হয়। কিন্তু 1991 সালে নতুন অর্থনৈতিক নীতির অঙ্গ হিসাবে একচেটিয়া কারবারি সম্পদের ঊর্ধ্বসীমায় বাড়িয়ে দেওয়ায় এবং লাইসেন্স ব্যবস্থা তুলে দেওয়ায় আয় বন্টনে বৈষম্য বাড়বে বলেই আশঙ্কা করা হয়। এরপর হচ্ছে ন্যূনতম মজুরি আইনের প্রবর্তন। ভারতে আয় বৈষম্য হ্রাসের ব্যবস্থা হিসাবে কৃষি ও শিল্প শ্রমিকদের সর্বনিম্ন আয়ের নিশ্চয়তা দিতে ন্যূনতম মজুরি আইন চালু হয়। কিন্তু এই আইন সংগঠিত ক্ষেত্র ছাড়া অসংগঠিত ক্ষেত্র, ক্ষুদ্র শিল্প, কৃষি এসব জায়গায় আজও সঠিকভাবে চালু হয়নি। এরপরে আছে সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা। এইগুলোর জন্য আয় বন্টন বৈষম্য কমাবার জন্য দুর্ঘটনা, অসুস্থতা, নিরাপত্তাহীনতা দূর করার জন্য কয়েকটি সামাজিক নিরাপত্তা আইন পাশ করা হয়। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো শ্রমিক ক্ষতিপূরণ আইন, কর্মচারী রাজ্য বীমা আইন ESI, কর্মচারী প্রভিডেন্ট ফান্ড আইন, মাতৃকালীন সুযোগ সুবিধা আইন, কর্মচারী পারিবারিক অবসর ভাতা প্রকল্প আইন। এই সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়াও অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে এক বহুমুখী জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম NSAP ভারত সরকার কর্তৃক দরিদ্র জনসাধারণের জন্য প্রবর্তিত হয়। এর অন্তর্ভুক্ত বিষয় কী কী? না, জাতীয় বার্ধক্য ভাতা প্রকল্প, জাতীয় মাতৃত্বকালীন সুবিধা প্রকল্প, জাতীয় পরিবার কল্যাণ প্রকল্প। এরপর আসছে ন্যূনতম সাধারণ কর্মসূচি। আয় বন্টন বৈষম্য দূর করার জন্য এই 1969-এ এই ন্যূনতম সাধারণ কর্মসূচি কমন মিনিমাম প্রোগ্রাম চালু করা হয়। এর তিনটে মূল উদ্দেশ্য ছিল: গ্রাম ও শহরে সকলের জন্য বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা করা, সকলের জন্য প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা, গৃহহীন দরিদ্র সমস্ত জনসাধারণের জন্য 2000 সালের মধ্যে আবাসনের ব্যবস্থা করা। নেক্সট 7 নম্বর হচ্ছে মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে সহায়তা। আয় বন্টনে বৈষম্য হ্রাসের জন্য মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে সহায়তা করার জন্য 1947 সালে প্রশিক্ষণ ও নিয়োগ সহায়তা প্রকল্প চালু হয়। এছাড়া অসংগঠিত ক্ষেত্রে মহিলাদের ঋণের চাহিদা মেটাবার জন্য 1993 সালে মহিলা কমিটি গঠন করা হয়। এই বছরই চালু হয় মহিলা সমৃদ্ধি যোজনা। নেক্সট নাম্বার 8, ধনী ব্যক্তিদের আয় হ্রাসের জন্য কর ধার্য। ভারতে কর কাঠামোয় উচ্চ আয়ের ব্যক্তিদের উচ্চ হারে কর দেওয়ার ব্যবস্থা আছে। এছাড়া সমাজে উচ্চ আয়ের ব্যক্তিদের ব্যবহার্য বিলাসবহুল দ্রব্যের উপর উচ্চ হারে কর ধার্য করা হয়। কর ধার্যের সময় ভারতে ধনী ব্যক্তিদের আয় কমাবার ব্যবস্থা যে কার্যকর হয়নি তার প্রমাণ হলো
বিশাল পরিমাণে কালো টাকার অস্তিত্ব। এরপর দরিদ্র ব্যক্তিদের অনুকূলে সম্পদ বন্টন। দরিদ্র ব্যক্তিদের জন্য গৃহ নির্মাণ, নিত্য প্রয়োজনীয় ভোগ্যদ্রব্যের ক্ষেত্রে ভর্তুকি দান, সহজ শর্তে ঋণ, সার, বীজ প্রদান ইত্যাদি কর্মসূচির ফলে বর্তমানে দরিদ্র ব্যক্তিরা কিছুটা স্বনির্ভর হয়ে উঠেছে। সুনির্দিষ্ট প্রকল্প চালু। এই সমস্ত কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হল জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প আইন NREGC, স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা SJGSY, স্বর্ণজয়ন্তী শহরী রোজগার যোজনা SJSRY, যার মধ্যে আছে শহরী স্বনিয়োজিত কর্মসংস্থান কর্মসূচি USEP, শহরী মহিলা স্বসাহায্য কর্মসূচি UWSP, শহরের দরিদ্র জনসাধারণের মধ্যে কর্মসংস্থান সৃষ্টির জন্য দক্ষতা প্রশিক্ষণ স্টেপ আপ STEP, এটা ছোট্ট ড্যাশ দিয়ে UP, শহরী মজুরি ভিত্তিক কর্মসংস্থান কর্মসূচি UWEP, শহরী সামাজিক উন্নয়ন নেটওয়ার্ক UCDN। এই সমস্ত ব্যবস্থা গ্রহণের ফলে এই আয় বন্টন কিছুটা কমবে বলে মনে করা হয়, কিন্তু ভারতে এই আয় বন্টন বৈষম্য আরও বেড়ে ওঠে, কারণ এই ব্যবস্থাগুলি স্বল্পকালীন, যা স্থায়ীভাবে আয় বন্টন বৈষম্য দূর করতে অপারগ। এর জন্য দরকার দীর্ঘকালীন ব্যবস্থা গ্রহণ করা। এক্ষেত্রে একটা বিষয় উল্লেখ করা যেতে পারে যে ভারতের ন্যায় গণতান্ত্রিক দেশে আবার সম্পত্তির ব্যক্তিগত মালিকানা অস্বীকার করা সোজা নয়। সেই সম্পত্তির মালিকানা বজায় রেখে আয় বৈষম্য সম্পূর্ণভাবে দূর করাও খুব কঠিন কাজ, কিন্তু বিভিন্ন কর্মসূচি ও আর্থিক নীতির মাধ্যমে এই আয় বন্টনের বৈষম্য হ্রাস করা সম্ভব। এইবার আমি তোমাদের ওই ফুল ফর্মগুলো